যে সালমান মুক্তাদির জামাত ইসলাম করেন, পিনাকি দা বলেন, ইলিয়াস হোসেন বলেন। আমি বলছি না যে কোনো দল করা পাপ। এই মুহূর্তে বাংলাদেশের ওয়ান অফ দ্য পপুলার শো যেটাতে আমি আজকে উপস্থিত, আমি ঠিক যেই সিটটায় বসে আছি, আমি যদি ভুল না করে থাকি এই সিটটাতেই হাদি ভাই বসছিল। কেউ যদি রুমে এসির মধ্যে মারা যায় আর কাউরি একদম গুলি করে মেরে ফেললো, আমার ভাইটা কি করছিল? কবরেই তো যাবে। তার মাথায় গুলি করে দিলেন। আর ব্যাপারটা তো এমন না যে যে এসির মধ্যে মারা গেল তার মৃত্যু কষ্ট কম। আই এম সো প্রাউড অফ ইট। একটা ইনসাফের পক্ষে দাঁড়ানোর কারণে আমার এই মৃত্যুর মধ্য দিয়ে আল্লাহ তোমার মাফ করে দিতে পারে। কখন আমরা ওই যে একটা আমাদের অন্তরে তিনি অসীম সাহস নাজিল করেছেন, অসীম সাহস ভাই। এক মৃত্যু লক্ষ কোটি মৃত্যু ভয় দূর করে দিয়েছে। আমাকে আল্লাহ যদি আবারও দুনিয়ায় পাঠায়, আমি কয়টা জিনিস চাবো? এটাও আমি বলতে চাই। উনি বলছেন যে কেউ বাড়িতে থাকতে পারবে না, বাইরে থাকতে পারবে না। আপনি স্বাধীন দেশে এই কাম করতে পারবেন না তো এখন পোলাপানের সাথে, যারা এক একটা বিষয়ে ভীষণ স্কিল। আপনি এইভাবে ডিল করবেন না। এদেরকে আপনার আদর করে ভালোবেসে সুন্দর করে লজিক্যালি বুঝাইতে হবে। হাজার হাজার গুমের সাথে একটা গুম শুধু নিজের পরিবারের সাথে রিলেট করেন। আপনি তেরে মেরে দান্ডা করে দিবেন ঠান্ডা, ওই দান্ডা উল্টা নিয়ে ঢুকাই দিবে। বাকশালী সংবিধান যেটার মাধ্যমে অটোমেটিকলি ফ্যাসিবাদ কায়েম হবে আবারও। আপনার কি তারেক রহমানকে সম্মান করছেন? তারেক রহমানকে এটা আপনাদেরকে করতে বলছে? আপনি কিসের সাথে কি মিলাচ্ছেন? সেই ভাইকে আপনি বলছেন এখন গুপ্ত। এর মানে আমাদের যে মনস্তত্ত্ব, সেই মনস্তত্ত্ব ভাঙতে হবে। আপনি কোনোভাবেই দেশে শান্তি প্রতিষ্ঠা হতে দিবেন না। এইবার যদি ভালো কিছু না হয়, ভিতরে রক্তক্ষরণ হয়, আমাদের কষ্ট হয়, অসম্পূর্ণ বিপ্লব তার স্ফুলিঙ্গ যে রয়ে গেছে, তারা আপনাদের হাঁটুর বসে হতে পারে, কিন্তু বুদ্ধিতে ওরা অনেক আগে। আমাদের একটা দীর্ঘ লড়াই লাগবে। বিশ্বাস করেন, একটা দারুণ ঘটনা ঘটছে যে প্রত্যেকটা সেক্টরে বাংলাদেশপন্থী ছেলে, বাংলাদেশপন্থী মেয়ে পৃথিবীর প্রতিটা প্রান্তে সব থেকে যোগ্য হয়ে উঠেছে। আমি সেটা বুঝতে পারছি। আমি অনেক বেশি প্রো বাংলাদেশি হয়ে উঠছি। জনতার নতুন সংসদ, নতুন সংবিধান প্রণয়ন করবে। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক এবং শ্রোতা, আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি অল টাইম ব্রেড প্রেজেন্স দার্জিকি প্রিয়া শোতে। আজকের অনুষ্ঠানে যাকে নিয়ে আমার সময়টি কাটবে তাকে দেখলে আপনারা সবাই চিনবেন। তিনি আমাদের প্রিয় নির্মাতা এবং অনলাইন অ্যাক্টিভিস্ট মাবরুর রশিদ বান্না। বান্না ভাই, আমি আপনার কাজের অনেক বড় ফ্যান। শুরুতে আমি বলছিলাম আপনার প্রত্যেকটা কাজের মধ্যে একটা মেসেজ থাকে, হুইচ ইজ ভেরি ভেরি বিউটিফুল। এবং আরেকটা বিষয় আমি আপনাকে অ্যাডমায়ার করবো, বাংলাদেশের অসংখ্য মানুষ আপনাকে অ্যাডমায়ার করবে। সেটা হচ্ছে আমরা দেখেছি 24শে যে জুলাই, যে আমরা গণঅভ্যুত্থান বলি বা আন্দোলন বলি, যেটাই বলি না কেন, সেখানে আপনি খুব স্ট্রংগেস্ট ভূমিকায় ছিলেন। লাইক আপনাদের অঙ্গনে যারা ভূমিকায় ছিল তাদেরকে তো অবশ্যই আমরা অ্যাডমায়ার করি, কিন্তু আপনাকে আমি বলবো খুবই স্ট্রংগেস্ট একটা ভূমিকায় ছিলেন। জনাব তারেক রহমান আমাদের প্রধানমন্ত্রী, উনি বাংলাদেশে যখন প্রথম প্রত্যাবর্তন করেন, তার ছোট ভাইয়ের কবর জিয়ারত করার আগে শহীদ ওসমান হাদির কবর জিয়ারত করেছে। তো এই যে একটা সোনালী সুযোগ আমরা পেয়েছি, এটাকে কেন মিস করতেছি ভাই? কারোর মতার সাথে আপনার মিলেন না কারণে তাকে আপনি জালিমের মতো তার সাথে আচরণ করবেন, তাকে চারিদিক থেকে আপনারা ঘিরে ধরবেন। এই সুবিধা নিবে কারা? ভারতীয় আধিপত্যবাদ নিবে। বাংলাদেশে দলের বাইরেও আমি দুজনকে অলওয়েজ স্বাধীনতা সার্বভৌমত্বের একটা প্রতিচ্ছবি হিসেবে চিন্তা করি। একজন হলেন শহীদ জিয়া আর একজন বেগম জিয়া। এটাই তো আমাদেরকে ইন্সপায়ার করছে। আমি কেন বিএনপি? আফসোস হলো বিএনপি বাংলাদেশের এত বড় দল, শহীদ জিয়ার মতো একজন মানুষকে নিয়ে আইকনিক 3টে উপন্যাস নাই। 5ই আগস্ট পরবর্তী সময়ে উনি একটা কার্টুন শেয়ার করেছিলেন, ওনার ব্যঙ্গচিত্র, হুইচ ইজ ভেরি গুড। বিবিসিতে একটা ইন্টারভিউ দিয়েছিলেন উনি। যেই ঘরে আমার বাবার স্মৃতি ছিল, আমার মায়ের বহু স্মৃতি ছিল, যেখানে একটা ইমোশনাল পার্ট ছিল ওনার জার্নি। যারা জুলুম করেছে তাদের তো বিচার হতে হবে। সেটি ব্যক্তিও হতে পারে, সেটি দলও হতে পারে। প্রমিস করেন ওখানে যে উনি যেভাবে হোক এটার বিচার হবেই। যারা এসবের হুকুম দিয়েছে তাদের প্রত্যেকের বিচার হতে হবে। আপনি এটা যদি ঘোষণা দিতে পারেন, তাহলে বাংলাদেশের মানুষ সত্যিকারের একটা সার্বভৌম বাংলাদেশ গড়তে পারবো। এটাই নতুন বাংলাদেশের প্রমিস। ব্রেকফাস্ট, টিফিন কিংবা স্ন্যাক টাইমে মজাদার আয়োজন মানে অল টাইম ব্রেড। আসসালামু আলাইকুম কিবরিয়া ভাই, থ্যাংক ইউ ফর দ্য কমপ্লিমেন্ট। অ্যান্ড আমার খুব ভালো লাগছে যে এই মুহূর্তে বাংলাদেশের ওয়ান অফ দ্য পপুলার শো, আলহামদুলিল্লাহ, যেটাতে আমি আজকে উপস্থিত এবং ফাইনালি সেটা হলো। এবং আমি দ্য ওয়ান অ্যান্ড অনলি কিবরিয়া ভাইয়ের সামনে বসে আছি, কথা বলছি। না, অসংখ্য আমি আপনাকে অ্যাডমায়ার করছি আপনার কাজের জন্য, আপনার যেই কাজগুলো হয়েছে সেগুলোর জন্য। এবং আমি যে কেমন আছি যদি বলি, আমি বলবো আল্লাহর অশেষ রহমতে আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। জি, আমাদেরকে যে অবস্থায় রাখেন না কেন, সর্বাবস্থায় আলহামদুলিল্লাহ।
বান্না ভাই, আমি আসলে সাধারণত যেটা করি যে একজন মানুষের অটোবায়োগ্রাফিকে এখানে পোট্রে করার চেষ্টা করি, জি, লাইক আপনার ছোটবেলা, আপনার কাজ, সমস্ত কিছু জি। নেই আমরা হয়তো ক্রোনোলজিক্যালি আগাতে পারতাম, ডেফিনেটলি সময় থাকলে আমরা সেদিকে যাব, কিন্তু রিসেন্ট কিছু মানে ইস্যুস যেটা আমি একটু শুরুতেই অ্যাড্রেস করতে জি চাই। প্লিজ। আমি যখন আপনাকে নিয়ে একটু স্টাডি করছিলাম, জি। যখন আমি মনে হলো যে না, আমি আপনাকে ইন্টারভিউ করব, তখন রিসেন্ট যে বিষয়টা আমার কাছে খুব লাইক, বান্না ভাই নামে সার্চ দেওয়ার পরে ফেসবুকে বা অন্যান্য প্ল্যাটফর্মগুলোতে বেশ কিছু আমি এটাকে কি বলা যেতে পারে, স্টিকার বা ছবি পেয়েছি যেখানে আপনাকে গুপ্ত বলা হচ্ছে, দ্য ওয়ার্ড আই ক্যান কোট গুপ্ত, এবং এই গুপ্ত ওয়ার্ডটা সোশ্যাল মিডিয়াতে এখন খুবই মানে যাকে তাকে ট্যাগ দেওয়ার একটা টেন্ডেন্সি আমি দেখতে পাচ্ছি, যেখানে আপনাকে খুবই ট্যাগ দেওয়া হয়েছে। আপনি এই স্টোরি নিয়ে কিছু বলতে চান? আচ্ছা, এটা কোথা থেকে এসছে সেটা একটু বলি প্রথমে। হ্যাঁ, প্রথমত হচ্ছে বাংলাদেশে এখন এমন একটা অবস্থায় আমরা আছি যেটা হচ্ছে 24 জুলাই পরবর্তী অবস্থা এবং 24শে জুলাই পূর্ববর্তী অবস্থা, দুটো ভিন্ন। যারা পার্থক্য করতে পারছেন না যে রাজনৈতিক পটভূমি এবং মানুষের মনস্তাত্ত্বিক কি পরিবর্তন এসছে, ঠিক সেই মানুষগুলোই মানুষকে এই ধরনের ট্যাগে যাচ্ছে, বা এই ধরনেরভাবে আপনি যে কোনো ধরনের ট্যাগিং যদি সেটা আমিও করে থাকি কাউকে, সেটাও অন্যায়। যে কোনো ট্যাগিং আপনি করতে পারেন, যে যেমন আপনি যদি খুব 24শে জুলাইয়ের যে আন্দোলনটা হলো বা গণঅভ্যুত্থান হলো বা বিপ্লব হলো, যেটাকে আমরা অসমাপ্ত বিপ্লব বলি অনেক ক্ষেত্রে, সমাপ্ত হতেও পারে ইন ফিউচার, 10 বছর 20 বছর লাগলেও, সেটা ভবিষ্যৎ ভালো বলবে। সো ওটা কিন্তু হলো একটা রাজাকার ট্যাগ দিয়ে, ঠিক না? সো আপনি আবার নতুন একটা ট্যাগিং নিয়ে আসলেন এবং সেটাকে আপনি কোনো না কোনোভাবে ব্যবহার করছেন। কাকে করছেন? আপনি ব্যবহার করছেন তাকে যে কোনো না কোনো একটা সময় আপনার সহযোগিতা ছিল, ট্রু। আপনার পাশের যোদ্ধাটা ছিল, আপনি তাকে একটা সময় অ্যাডমায়ার করতেন, ভাই বলে সম্বোধন করতেন, সেই ভাইকে আপনি বলছেন এখন গুপ্ত, এবং সেই গুপ্তটাকে দিয়ে আপনি কি করতে চাচ্ছেন? আসলে তাকে আপনি ঠিক তেমনভাবেই হত্যার যোগ্য তৈরি করতে চাচ্ছেন। ট্রু। আপনি তাকে হত্যাযোগ্য করতে যাচ্ছেন। আমি এই কথাটা কেন বলছি? এখন আপনি বলতে পারেন যে এটা তো অনেকেই অনেকভাবে বলে, বড় ছোট অনেক লেভেলের, কিন্তু কেউ বুঝে বলেন, কেউ না বুঝে বলেন, কিন্তু যারা বুঝে বলেন তারা সত্যি সত্যি অনেক বড় অন্যায় করছেন। হ্যাঁ, আপনি বলতে পারেন হ্যাঁ তুমি অমুক দল সাপোর্ট করো, আমার মনে হয় তুমি ওই দল সাপোর্ট করো, সরাসরি বলেন না নামটা, সমস্যা কোথায়? হ্যাঁ, আমি যদি ওটা না করে থাকি তাহলে আমি ডিবাং করবো না, আমি এটা করি না, তুমি ভুল বুঝছো আমাকে। কিন্তু তুমি যখন ওই রাজাকার ট্যাগিংয়ের পাশাপাশি আরেকটা ট্যাগ তৈরি করছো, তখন তুমি আসলে বেসিক্যালি কি করছো? তুমি আসলে বেসিক্যালি বা আপনি কি করছেন? আপনি আসলে যেটা করছেন আরেকটা মানুষকে হত্যাযোগ্য করে তুলছেন। আপনি চাচ্ছেন যে ঠিক এইভাবেই, যে ওই যে একটা সময় বলতো না, একটা অমুক ধরে ধরে কর। হ্যাঁ, আপনি কয়েকদিন পর আবার কি ওইটাই বলবেন স্লোগান দিয়ে যে একটা করে গুপ্তধর ধরে ধরে কর? তাহলে আমাকে বা আপনাকে বা আরেকজনকে, ক্যামেরার পেছনে যে ভাইটা আজকে গুপ্ত ট্যাগ খাচ্ছে, সে যদি হয় তাহলে কি আপনি সেই দায়িত্ব নেবেন? তাহলে আপনি সেই হত্যাকারী, আপনারা সে হচ্ছেন। এখন আপনারা এই ধরনের যে কাণ্ডগুলো করছেন, সেই কাণ্ডগুলোর জন্য আমার মনে হয় যে সরাসরি বলতে পারেন তো যে হ্যাঁ বান্না ভাই, আপনার কথা আমার কাছে মনে হয় যে এইটা মনে হয় এইটা না, এটা আমার কাছে আপনি যেটা বলছেন এটা আপনি মিথ্যা বলছেন বা আপনি সত্য বলছেন বা কিছু একটা বলতে পারেন, কিন্তু আপনি ট্যাগিংয়ে যাচ্ছেন কেন আবারও? যে ট্যাগিংয়ে যদি যান সেটা তো ভালো কিছু হবে না। দেখেন, আমিও বুঝে না বুঝে মাঝে মধ্যে কিন্তু ট্যাগিং করে ফেলি, কিন্তু আবার পরক্ষণে যখন আমি বুঝি যে ট্যাগিং করাটা আসলে অন্যায়, তখন কিন্তু আমি নিজেকে আবার সম্বরণ করি, কেননা প্রত্যেকটা মানুষের মধ্যে ফ্লস থাকে। কিন্তু আপনি এই অস্ত্রটা ব্যবহার না করাটাই বাংলাদেশের জন্য ভালো হয়, জুলাই পরবর্তী বাংলাদেশের জন্য। এবং আপনি যাদেরকে ট্যাগিং করছেন, বিশ্বাস করেন একটা দারুণ ঘটনা ঘটছে, আমি সেটা বুঝতে পারছি। আমি অনেক বেশি প্রো বাংলাদেশি হয়ে উঠছি, আমি আরও বেশি মানুষের মধ্যে প্রো পিপল হয়ে উঠছি। মানুষ আমাকে আগের যে কোনো সময়ের চাইতে, এই যে আপনারা এগুলো করছেন না, এই কারণে আমাকে কিছু আপনারা কি ভালোবাসা দেওয়াচ্ছেন মানুষের কাছ থেকে, অসংখ্য ধন্যবাদ। আমি এটা একটু উল্টা করেই বলি, আপনারা এই ট্যাগিংটা আরও বেশি আমাকে করেন, যাতে আমি আরও প্রো পিপল হতে পারি, আমি আরও প্রো বাংলাদেশি হতে পারি, এবং আপনাদের মতো ইতর বদমাশদেরকে আমি চিনতে পারি, কারণ আপনাদেরকে চেনাটা জরুরি। আপনাদের মতো একটা কি বলবো, একটা মানে পোটেনশিয়াল কিলারদেরকে চিনা ফেলাটা আমাদের জন্য, মানুষের জন্য খুব জরুরি। এবং আরেকটা ইন্টারেস্টিং বিষয় ঘটে গেল, আমরা যখন অনুষ্ঠানটা শুরু করব তখন আমরা বলছিলাম মানে সমসাময়িক অনেকগুলো বিষয় নিয়ে কথা বলছিলাম, রাইট? আজকের আগের দিন, আমি জানি না শোটা হয়তো 2 দিন পরে প্রচার হবে, যখন আমরা রেকর্ড করছি, বাংলাদেশ ব্যাংকের তিনি সাবেক গভর্নর রাইট নাও, তাকে যেভাবে বের করে দেওয়া হলো, ওই একই অ্যাক্টিভিটিস আমরা দেখলাম যখন আমাদের মানে অন্তর্বর্তীকালীন সরকার ছিলেন, সেটাকে বিভিন্ন পত্রপত্রিকায় লেখা হতো মব।
আবার সেম জিনিসটাকে এখন বলা হচ্ছে বিক্ষোভ। So very জনরস interesting. হয়ে যাচ্ছে এখন, আবার বিক্ষোভও হচ্ছে, জনরসও হচ্ছে। তার মানে বিষয়টা হচ্ছে কি, আপনি শব্দের খেলা খেলছেন এখানে, যে শব্দের শয়তানি বলি আমি এটাকে, শব্দের শয়তানি। আপনি শব্দের শয়তানি করছেন। আপনি একই কথাই হয়ে যাচ্ছে মব, একই কথাই হচ্ছে বিক্ষোভ, একই কথাই হয়ে যাচ্ছে জনরস, যখন আপনার যেটা প্রয়োজন। তাইলে এটা কেন মব হবে না? একটা বাংলাদেশ ব্যাংকের থেকে ঝরেন একজন, আপনি গভর্নরকে আপনার পছন্দ না, আপনি তাকে সরাবেন, সেটা তো একটা প্রসেস আছে। তাকে আপনি সেই প্রসেস মেনটেন করে, প্রসিডিউর মেনটেন করে আপনি তাকে বের করে দেন। তাকে দুয়োধ্বনি দিয়ে তাকে মারতে উদ্যত হচ্ছেন আপনি। সে কি অন্যায় করেছে? 24 পরবর্তী সময়ে যখন বাংলাদেশের অর্থনীতির সবচেয়ে ভঙ্গুর দশা, সে তখন হাল ধরেছিল। এই মানুষটার যদি আপনি প্রোফাইল চেক করেন, প্রোফাইলে দেখবেন তার একটা সম্মান দেওয়ার মতো জায়গা আছে। হয়তো সে অনেক ভুল করতে পারে, হয়তো সে অনেক ঠিক করতে পারে, সেটা ভিন্ন আলাপ, কিন্তু আপনি তাকে অসম্মান করতে পারেন না। না, definitely not. আপনার ভিন্ন মতের হলেও আপনি অসম্মান করতে পারেন না। True. আপনার ভিন্ন মতের হলেও না, কারণ যেই মানুষটা যেই সময় আসছে ক্ষমতায়, যেমন এখন আপনি দেখেন, মানে কোনো ক্ষেত্রে ডক্টর মোহাম্মদ ইউনূস স্যারকে থেকে চুপ্পু মহান হয়ে যেতেছে, মানে আমাদের প্রেসিডেন্ট, হ্যাঁ, উনি মহান হয়ে যাচ্ছে। কি আশ্চর্য রে ভাই, কি আশ্চর্য! আপনি ভুলে গেলেন 24 পরবর্তী সময় বাংলাদেশের অবস্থা কি ছিল। আপনি আমার সাথে কথার সাথে দ্বিমত পোষণ করতেই পারেন, কোনো সমস্যা নাই, আমি অ্যাকসেপ্ট করে নিতে রাজি আছি, কিন্তু আপনি একটা সম্মানিত ব্যক্তিকে এভাবে অসম্মান করবেন, এইভাবে অসম্মান করবেন। আচ্ছা, আপনি যে দলের লিডারকে পছন্দ করেন, আপনার দলের যে রাজনৈতিক দলের লিডার যাদেরকে আপনি পছন্দ করেন, তারাকে অসম্মান করে কথা বলেছিল তাকে কখনো? যদি আপনি সেই দলটাই পছন্দ করেন, তাহলে আপনার দলের লিডারটা এভাবে অসম্মান করে কথা বলেন না, তাহলে আপনি কে? আপনি কত বড় ওই দলের সমর্থক হয়ে উঠছেন? ওই আপনার বড় সুপ্রিম লিডারের চেয়ে বড় লিডার আপনি। তাহলে এই যে আচরণটা, এই আচরণটা তাহলে কারা করছে সেটা একটু বলতে হবে। সেই আচরণটা করছে হচ্ছে এক ধরনের, এই যে আপনি যে জিনিসটা, এইটাকে টোটালি অর্গানাইজ করছে ছাপড়ি। শব্দটা আমি বলতে চাই, একটা ছাপড়ি গ্রুপ তৈরি হয়েছে, যারা দেশে বিদেশে বসে, তারা, আমি বলবো হচ্ছে বেশিরভাগ ক্ষেত্রে আমি যেটা অ্যানালাইসিস করে পেয়েছি সেটা হচ্ছে যে এর যাদেরকে তারা এটাকে মুভ করাচ্ছে, তারা অনলাইন মব যেটা করতেছে এখন এই মুহূর্তে, যে যেমন গুপ্ত অ্যান্ড এভরিথিং, যে অনলাইন মবটা এখন চলতেছে, বা যাকে তাকে ট্যাগ দিয়ে দেওয়া যে মবলিংটা ওরা করতেছে, এরা হচ্ছে ওই গ্রুপটা ওরা চালাচ্ছে। এরা কিন্তু বেসিক্যালি এদের ইন্টেনশন হচ্ছে যে সবসময় ডিস্টার্ব করে রাখা মানুষকে। মানে আপনি কোনোভাবে দেশে শান্তি প্রতিষ্ঠা হতে দিবেন না, আপনি সবসময় একটা ডিস্টার্ব করে রাখবেন। আমি তো সমালোচনা করতেই পারি একটা লজিক্যাল বা ইলজিক্যাল, আপনি সেটাকে ডিবাং করার তো ভাষা আছে। আপনি কি ডিবাং এভাবে করবেন যে আমি আপনাকে ট্যাগ করে দিয়ে আপনাকে হত্যাযোগ্য করে তুলবো? তো এটা কারা করতেছে তাদেরকে আপনারা একটু লক্ষ্য করেন, এবং এটাও লক্ষ্য করেন, আমি ওই সব মানুষদেরকে বলি, ভাই দেখেন, আপনারা কিন্তু 17 বছর কোনো না কোনোভাবে একটা দলকে সাপোর্ট করছেন, বা 2টা দলকে সাপোর্ট করছেন, বা 3টা দলকে সাপোর্ট করছেন, বিভিন্ন দলের তো ভাগ। আমি সবাইকেই বলছি, আল্লাহর ওয়াস্তে প্লিজ বোঝার চেষ্টা করেন, এটা একটা সুযোগ আমাদের আবার একটু জিনিস গুছায় নেওয়ার, আমাদের একটু ঠান্ডা মাথায় সব কিছু বোঝার। আমরা যেন ওই ভুলটাই না করি যেটা আমাদের পূর্ববর্তী সময় হয়ে গেছে। আপনারা ব্যবহৃত হচ্ছেন, এবং আপনারা একটা সময় যে ফিল করবেন যখন আবার আপনারা মজলুম হবেন কোনো না কোনো সময়, এখন তো জালিম হয়ে উঠছেন, যখন আবার মজলুম হবেন না, তখন কিন্তু পাশে আর মানুষ পাবেন না। লজ্জাটা কিন্তু কাকে বলবেন? প্লিজ আমি প্রত্যেকটা মজলুম ভাইকে অনুরোধ করছি, যারা 17-18 বছর ধরে মজলুম ছিলেন, আল্লাহর ওয়াস্তে জালিম হেন না, জালিম হেন না। কাউকে কারোর বিশ্বাসের কারণে, কারোর মতের সাথে আপনার মিলেন না কারণে তাকে আপনি জালিমের মতো তার সাথে আচরণ করবেন, তাকে চারিদিক থেকে আপনারা ঘিরে ধরবেন, ঘিরে ধরে তার ওই নষ্ট চরিত্রের মানুষগুলোকে লিডার বানাবেন, তাদেরকে আপনারা বস করবেন। একটা সময় যে 2-3 বছর 4 বছর 5 বছর পর যে আপনি রিয়েলাইজ করবেন, ও মাই গড, আমি তো আসলে উপাসনা করছিলাম, ওই মানুষগুলো তো বা সরাসরি প্রতিনিধি, আমি তো এইভাবেই বলতে চাই। তো এই যে ইবলিশগুলোকে আপনারা প্রতিনিধিত্ব করতেছেন, এরা ধরেন, আমি আমার কথা বলি ভাই, এটা বলতে পারি আমি, কিবরিয়া ভাই, আমাকে বলা হয়, আমাকে এক জায়গায় দেখছি আমি নাকি ফার রাইট, আমি 500 নাটক বানানো, একমাত্র সিঙ্গেল নাটক যদি আমি ক্যালকুলেট করি 500, আমি অন্যান্য কাজের কথা বাদ দিলাম, তাহলে 1000+ প্রোডাকশন বানানো ফার রাইট। ওকে, আমি যদি ফার রাইট হই, আলহামদুলিল্লাহ, আপনাদের ট্যাগও আমি নিয়ে নিলাম। ভাগ্যিস আমি ফার রং না, ইউ গাইজ আর ফার রং। আই অ্যাম অ্যাবসোলুটলি প্রো বাংলাদেশি, আই এম প্রাউড অফ মাই সেলফ। আমি আজকে এখানে বসে যে কথাগুলো বলতেছি, দিস ইজ মাই ইনার থট। আমার কথার সাথে কারোর কথা দ্বিমত হইতেই পারে, আমি আবারও বলছি, কিন্তু আই এম এ প্রো বাংলাদেশি, আমি প্রো পিপল। আমার দলের বিরুদ্ধে আমার কথা বলতে 2 মিনিট বাদবে না, আমি বলতে রাজি আছি, যদি আমার দল অন্যায় করে, এবং আমার দল যদি ঠিক কাজ করে
1 মিনিট সময় লাগবে না, আমি এটার সবচেয়ে বেশি প্রেস করব। যখন আমার দল ভালো কাজ করবে বা আমার বিপক্ষ দলও ভালো কাজ করবে, আমি সেটাকে প্রেস করব। আমার বিপক্ষ দল যদি ভুল কাজ করে, আমি সেটাকে প্রেস করব। এটাই নতুন বাংলাদেশের প্রমিস। আমরা যে বলতাম যে বাংলাদেশ 2.0, দিস ইজ বাংলাদেশ 2.0, যে আপনি আপনার বিপক্ষ দলও যদি, আপনার প্রতিপক্ষ যদি ভালো কাজ করে, তাহলে আপনি ওইটাকে প্রেস করবেন। যদি সে অন্যায় করে, তাকে বলবেন সেটা অন্যায় করছে। ঠিক তেমন আমার দলের ক্ষেত্রেও সেটা প্রযোজ্য। আমি 2-3টা জায়গা যদি একদম খুব পয়েন্ট করে বলি যে আপনাকে যে এইভাবে ট্যাগ দেওয়া হচ্ছে, বা শুধু আপনাকে না, কিন্তু এটা কিন্তু মিডিয়ার অনেক পার্সনকে, যাদেরকে নিয়ে চিন্তাই করা যায় না, এই যে গুপ্ত ট্যাগিংয়ের ব্যাপারটা আমরা এটা খুব অ্যালার্মিং লক্ষ্য করছি। এবং এমন হচ্ছে যে হয়তো 2-1টা বিষয় ইন জেনারেলি একটা মানুষের মাথার মধ্যে আসার কথা, কিন্তু ওই পার্টিকুলার বিষয়টা কোনো একটা দলের পক্ষে চলে যাচ্ছে, যে দলটা আলটিমেটলি গুপ্ত ট্যাগ, বা যে দলের লোকজন বলছে যে গুপ্ত ট্যাগটা দিচ্ছে, তাদের বিপক্ষে হয়তো চলে যাচ্ছে। এবং আপনি যেটা বলছিলেন, হয়তো দেখা গেল ওই লোক সারা জীবনে ওই দলটাকেই সাপোর্ট করতো যারা তাকে গুপ্ত বলছে। আমি একটা উদাহরণ দিব। হ্যাঁ, শিওর। আমি একটা উদাহরণ নিই। রাহাত শান্তনু ভাই, আমার বড় ভাই, ওনাকে আমি রেসপেক্ট করি, সম্মান করি। 17টা বছর ধরে বিএনপির পক্ষে, একদম নাম ধরেই বললাম, জাতীয়তাবাদী দল বিএনপির পক্ষে যদি কেউ সর্বোচ্চ পরিমাণ কন্টেন্ট বানায়, কালচারালি ফাইটটা করে থাকে, সেটা রাহাত শান্তনু ভাই। ওনাকেও বলা হচ্ছে, ওনাকেও কিন্তু ট্যাগ করা হচ্ছে। কি আনফরচুনেট। উনি এখন ধরেন একটা কথা, 17 বছর আমরা যাদের সাথে অ্যালাইড ছিলাম যুদ্ধে, ফাইটে, 1.5 বছরের মধ্যে আমি নিশ্চয়ই তার চিরশত্রু হয়ে যাই নাই। কে আমার শত্রু আর কে আমার প্রতিপক্ষ, এই পার্থক্য তো করতে জানতে হবে রে ভাই। আমি তো আমার প্রতিপক্ষ শত্রুকে পার্থক্য করতে পারি। আমার শত্রু বাল, আর আমার প্রতিপক্ষকে, আমার প্রতিপক্ষ অন্যান্য দল। বাংলাদেশ আওয়ামী লীগ, মানে সংক্ষিপ্ত ফর্ম বলেছেন। আমি প্রতিপক্ষ আর শত্রুর মধ্যে পার্থক্য। আমার শত্রুকে আমি শত্রু বলবো, কিন্তু আমি প্রতিপক্ষকে শত্রু বানাবো না। এটাই তো হওয়া উচিত। আমি রাহাত ভাইয়ের উদাহরণটা দিলাম যে উনিও তো এইভাবে ভিকটিম হয়েছেন এবং হচ্ছেন। আমাকে অনেকে মেসেজ করেছেন যে ভাই কি অবস্থা, কি এই আপনাকে নিয়ে এত লেখালেখি হচ্ছে, এটা সেটা এই সেই। আমি বলি প্লিজ এনজয়। আমি কিন্তু আর 2-1জনকে বলি যে আমার আল্লাহ জানেন আমার মনের ভেতরে কি। সো আমি যেহেতু 24-এ ওই জায়গাটা ব্রেক করে দাঁড়াতে পারছিলাম, আমি কথা বলতে পেরেছি। সো ইনশাল্লাহ আমি এটা কথা দিচ্ছি আপনার সাথে, কোনো দিনও আমাকে দলদাস হিসাবে পাবেন না। আমি দলান্ধ নই, আমি দেশান্ধ। আমাদের সবার আগে দেশ, এবং এটা শ্রদ্ধেয় প্রধানমন্ত্রী, তাকেও সম্মান রেখে বলতে চাই, উনি যেভাবে বলেছেন সবার আগে বাংলাদেশ, উনি ওনার দলের ঊর্ধ্বে উঠে একজন এদেশের নাগরিক হিসেবে উনিও সেটাই বিশ্বাস করেন বলে আমাদের এটা বিশ্বাস। এখানে বেশ কয়েকটা বিষয় আমরা দেখেছি, বিশেষ করে আপনার অনলাইন অ্যাক্টিভিটির মধ্যে, যে আপনি হাদিকে নিয়ে অনেক বেশি সোচ্চার ছিলেন। সামহাও বুঝলাম যেটা, যে হাদিকে এক ধরনের কর্নার করে দেওয়ার চেষ্টা করা হয়েছে, যে হাদি আসলে কাদের লোক, এরকমভাবে একটা কর্নার করে দেওয়া হয়েছে। সুতরাং হাদিকে নিয়ে যারা কথা বলেছে তাদেরকেও একটা ট্যাগিং করার চিন্তাভাবনা করা হয়েছে। প্লাস পিনাকির সাথেও বোধহয় আপনার একটা ট্যাগিং করার চিন্তাভাবনা করা হয়েছে। আমি আগে পিনাকি তার বিষয়টার প্রসঙ্গটা তুলে নিয়ে আসি। আগে জুলাই পূর্ববর্তী সময় আমরা সবাই এক ছিলাম। পিনাকিদার কথাটা আলাদা করে বলছে কারা? যারা আমাকে ওই ফ্রেমিংয়ে ফেলতে চাচ্ছে, তাই না? পিনাকিদা বলেন, বা ফাহাম আব্দুল সালাম বলেন, বা জুলকারনাইন সায়ের বলেন, অথবা আপনি কনক সরোয়ার বলেন, ইলিয়াস হোসেন বলেন, বা আপনি এনি নেম ধরেন, ওই আপনি আরও অন্যান্য যারা, ডক্টর জাহিদুর রহমান ভাই বলেন, সব প্রত্যেকের নাম বলেন। আমি মোটামুটি সব অ্যাঙ্গেল কাভার করার চেষ্টা করলাম নাম দিয়ে। হ্যাঁ, আশা করি মিস করি নাই কোনোটা। সো এই যে এতগুলো মানুষের নাম বললাম, তারা কি সবাই এক লাইনে ছিলেন না? ছিল। তো জুলাই পরবর্তী সময়ে আপনাদের মধ্যে বিভাজন তৈরি করছেন। আপনারা নিজেরা আইডিওলজিক্যাল ক্ল্যাশে ঢুকছেন। এটা কি ভাই আমার দোষ? আমার সাথে আমার বাসায় পিনাকিদা আসেন নাই, আমার বাসায় আসছেন ফাহাম আব্দুল সালাম। আমি যখন অস্ট্রেলিয়াতে গিয়েছিলাম শুটিং করতে, ক্যানবেরা থেকে 3 ঘন্টা ড্রাইভ করে ওনার ওয়াইফ সহ, ওনার বাচ্চাকে সহ, এটা আমার জন্য অনেক বড় রেসপেক্টের বিষয় ছিল। উনি এসেছিলেন আমার সাথে দেখা করতে, ভালোবাসার জায়গা থেকে। কে? ফাহাম আব্দুল সালাম। তো কেন আমি ফাহাম আব্দুল সালামের হচ্ছি না? তো পিনাকিদা মজা করে একবার আমার বলছিল, তুই তো ফাহামের লেসপেন্সার। হ্যাঁ, আমি তখন কইছিলাম যে হ্যাঁ, ফাহাম ভাই কব যে আমি আপনার লেসপেন্সার, হে বলবে আমার লেসপেন্সার। আমি আসলে পড়ছি এক বিপদে, কারণ সাইড নিতে হবে। আমার কথা হলো আমি সাইড নিব না। আমি আপনাদের আইডিওলজিকে হয় পারলে ওন করবো, আর নাহলে করবো না, কিন্তু আমি সাইড নিব না। কারণ এদের মজার বিষয়, আমি জানি না সালমান মুক্তাদির এই শোটা দেখবে কিনা। সালমান মুক্তাদিরের কোনো একটা পোস্ট, সেটাকে ট্যাগ করে, আমারও একটা পোস্ট নেওয়া হয়েছে সেখানে, আমি যদি ভুল না বলে থাকি, 3-4 জনের পোস্ট ট্যাগ করে
কোন একটা ভেরিফাইড আইডি থেকে, যখন একটা ভেরিফাইড আইডি থেকে আসে তখন তো এটা আসলে খুবই দুঃখজনক। এবং আমি দেখলাম সেও মোটামুটি রিনাউন্ড পার্সন, সে মোটামুটি বোল্ডলি লিখে ফেলেছে যে সালমান মুক্তাদির জামাত ইসলাম করেন বা আমরা ওই ধরনের। আমি বলছি না যে কোনো দল করা পাপ, আমি বলছি না কোনো দল করা অপরাধ, আচ্ছা ভাই, প্রতিবাদ হচ্ছে করতেই পারে সে চাইলে, আপনি কিন্তু প্রো বাংলাদেশি, Exactly. 17 বছর আপনি যাদের সাথে অ্যালাই করে যুদ্ধ করলেন, মানে ফাইট করলেন, প্রবল পরাক্রমশালী যাকে বলা হয়, যে গণহত্যাকারী শেখ হাসিনার বিরুদ্ধে আপনি যারা ফাইট করলেন, তাদেরকে আপনার বন্ধু হয়ে গেল, তাদেরকে আপনারা এখন ছেড়ে দিতেছেন, তাদেরকে আপনাদের ফ্রেন্ডশিপ হয়ে যেতেছে, তাদের অফিস খুলতে দিতেছেন। আর যারা আপনাদের সাথে ফাইট করলো তারা আপনাদের এত বড় শত্রু হয়ে গেল। তা আল্লাহ রাব্বুল আলামিন বললো তো একজন আছেন সৃষ্টিকর্তা, পাশাপাশি আছে মানুষের বিবেক, যেটা আল্লাহ দিছে। তো মানুষের বিবেক তো জাগ্রত আছে। জুলাই পূর্ববর্তী, আমি এই জন্যই প্রথমেই বলে নিলাম যে দুইটা সময়, এই জুলাই পূর্ববর্তী আর পরবর্তী সময় এত ইজি না। এখনকার যে রাজনীতিবিদরা এবং যে কর্মীরা, রাজনৈতিক দলের এবং সমর্থকরা বা যে কোনো ব্যক্তি যারা বুঝতে পারতেছে না এই পার্থক্যটা, বিশেষ করে আমি অনেক সিনিয়র সিটিজেনের কথা বলবো, তাদের আসলে অনেক ব্যাকডেটেড চিন্তাভাবনা আমি দেখতে পাচ্ছি। মানে ইয়াংরা যে কীভাবে ভাবে, এবং সবচেয়ে বড় কথা হচ্ছে এখনকার মানুষ যে কীভাবে ভাবে, তারা অনেক জন মাইল দূরে আসলে বিষয়গুলো থেকে। তারা আবার হয়তো সাফারার হবেন, তখন হয়তো দেখবেন যে একটা সময় যে এখন তো ক্ষমতার লোভে, মানে এখন তো বা ক্ষমতার গরমে মনে করেন চেয়ার গরম অনেক, হ্যাঁ। সো ওই জায়গা থেকে আপনি বুঝতে পারবেন না। আমি ভাই হাদির প্রসঙ্গটা আসতে চাইতেছি, আমি হাদির প্রসঙ্গ বিরতির পরে নিব। জি। তার আগে আমি আপনার সঙ্গে একটু যোগ করতে চাই যে বাংলাদেশে, মানে আমার দেখা ব্যক্তিগত অভিমত, ক্ষমতাকে যদি এনজয় করে থাকে কেউ, তাহলে একমাত্র শেখ হাসিনা ছাড়া তার কেউ করেছে বলে মনে হয় না বাংলাদেশের ইতিহাসে। না। তো তার মতো একজন মানুষও যদি থাকতে না পারে শেষ পর্যন্ত, তাহলে ক্ষমতাকে আসলে কারোরই এনজয় করা উচিত না। অ্যাবসলিউটলি ভাইয়া, এখানে একটু ছোট্ট করে শেষ করে দিব। সেটা হচ্ছে দেখেন, ফাহাম আব্দুল সালামের কথা বললাম, ডক্টর জাহেদ ভাই, উনাকেও আমি ইন স্টেজ ভরা মজলিসে আমি উনাকে বলছি আপনি আমার জন্য ফেভারিট কন্টেন্ট ক্রিয়েটার। ওইটার কথা বলেন না কেন? কারণ ওইটার কথা বললে তো আপনি আমাকে ফ্রেমিং করতে পারতেছেন না। আমি তো ডক্টর জাহেদকেও বলছি ইউ আর ওয়ান অফ মাই ফেভারিট কন্টেন্ট ক্রিয়েটার জুলাই পরবর্তী সময়ে, একদম কাছাকাছি সময়ে। এখন আবার অন্য দলের অনেকে মন খারাপ করতে পারেন, ভাই মন খারাপ করেন না। আমি সবার সাথেই আমার ভালো সম্পর্ক ছিল। হাদির প্রসঙ্গটা একটু শুনতে চাই আপনার কাছ থেকে। আমি ঠিক যেই সিটটায় বসে আছি, আমি যদি ভুল না করে থাকি, এই সিটটাতেই হাদি ভাই বসেছিল। আমি শোটা শুরু হওয়ার আগে এই শোয়ের প্রডিউসারকে বলছিলাম এই কথাটা, যে আমি আজকে হয়তো হাদি ভাইয়ের সিটটাতে বসবো। এই সিটটাতে হয়তো অনেকেই বসছেন, কিন্তু আমার কাছে এই সিটটা স্পেশাল। এটার কারণ হচ্ছে শহীদ ওসমান হাদি। সো এটা আমার জন্য খুবই টাফ কল। আমি হাদি ভাইকে নিয়ে কখনো খুব স্বাভাবিকভাবে কথা বলতে পারি না, এটা আমার একটু ঝামেলা হয়ে যায়। হাদি ভাই একটা বড় কারণ আমাকে ট্যাগ খাওয়ার পেছনে, আনফর্চুনেটলি। অথচ আমি জানি এই মানুষগুলাই হচ্ছে সেই মানুষগুলা যারা হাদি ভাইকে রেসপেক্ট করতেন একটা টাইমে। কোনো একটা কারণে তাদের মন ঘুরে গেল, আমি জানি না কেন। তো ঘুরে গেল, যাই হোক ঘুরে গেল। হাদিকে কোনো প্রমাণ ছাড়া আপনারা যা তা বললেন। একটা মৃত মানুষকে নিয়ে যখন তাকে শহীদ করা হলো, তারপরে যা তা নোংরামি করলেন, যা তা নোংরামি বললেন তাকে নিয়ে, তাদেরকে শত্রু বানালেন। তাকে একটা মানুষকে প্রজেক্ট বানিয়ে দিলেন, একটা মানুষকে নিয়ে তার কবর খুঁড়ে ফেলতে চাইলেন। কি অন্যায়! এই বাংলাদেশের জমিনে এর চেয়ে বড় অন্যায় কি হতে পারে? আমার ভাইটা কি করছিল? সে তো কথাই শুধু বলছিল। সে কি কাউকে মারতে গেছিল? সে হয়তো একটা গালিই দিছিল জীবনে, ধরেন, কিন্তু সে কি কাউ গায়ে হাত দিতে গেছিল? অথচ আপনারা কি করলেন? আপনারা সকলে মিলে তার মাথায় গুলি করে দিলেন, এবং গুলি করার পর ক্ষান্ত হন নাই। চিন্তা করলেন তার আইডিওলজি, তার নীতিকে কীভাবে ধ্বংস করে দেওয়া যায়। তার পাশে থাকা, আশেপাশে থাকা ভাইগুলাকে, বোনগুলাকে কীভাবে ট্যাগিং করে বের করে দেওয়া যায়, তাদেরকে ইরিলিভেন্ট করে দেওয়া যায়। আপনার এই সিটে কিন্তু জাবেরও বসেছিল, ইনকলাব মঞ্চের। ওই দিন সে আহত ছিল, এখানে বালিশের স্তূপ ছিল, পা দিয়ে বসেছিল, আহত ছেলেটা ছিল, হাউমা করে কাঁদছিল আমাদের জাবের। আমার খারাপ লাগছিল, আই ক্রাইড দ্যাট টাইম। আমি আজকে খুব প্রমিস করে এসেছি নিজের সাথে, আমি আজকে কাঁদবো না, আমি কাঁদতে চাই না আজকে। আমি শুধু এটাই বলতে চাই যে আপনারা ওসমান হাদিকে, শহীদ ওসমান হাদিকে কোনোভাবে নিশ্চিহ্ন করতে পারবেন না। শহীদ ওসমান হাদি কী ছিল সেটা সারা বাংলাদেশের মানুষ জানেন। শহীদ ওসমান হাদিকে যখন নিশ্চিহ্ন করতে যাবেন, তত ওসমান হাদি তত আরও বিস্ফোরিত হবে, সে আরও এক্সপান্ড করবে, সে আরও বড় হবে। চেষ্টা করে দেখতে পারেন আপনারা তাকে হারাতে পারেন কিনা। শহীদ ওসমান হাদি আমার ভাই, আই এম সো প্রাউড অফ ইট
আমি শেষ দিন পর্যন্ত আমি শত ট্যাগ খাওয়ার পরেও আমার ভাইয়ের জন্য আমি তার হাত ছাড়ি নাই। আমার সাথে তার রাজনৈতিক ভিন্নতা ছিল, মতাদর্শের অনেকখানেই কনফ্লিক্ট করতো, যেহেতু আমি আরেকটা দলের সমর্থক। কিন্তু আমরা কখনো ওই জায়গাটা ভাঙি নাই, কখনো আমরা ওই যে একটা এই রেসপেক্টটা কিন্তু হাদির পক্ষেও ছিল। উনি যখন আমাদের মাননীয় সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার নাম উচ্চারণ করতেন, আমাদের শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের নাম উচ্চারণ করতেন, কি রেসপেক্ট নিয়ে উচ্চারণ করতেন। আমি শুধু এটা বলতে চাই, দেখেন আপনাদের লিডারকে, আপনাদের সুপ্রিম লিডারকে আপনাদের দলের অনেক নেতা এইভাবে এক্সপ্লেন করতে পারেন না, এতটা সম্মান দিয়ে কথা বলতে পারেন না। আপনাদের জনাব তারেক রহমান, আমাদের প্রধানমন্ত্রী, উনি বাংলাদেশে যখন প্রথম প্রত্যাবর্তন করার পরে কিন্তু প্রথম স্পিচেই হাদির নাম, শহীদ ওসমান হাদির নাম নেন, এবং তার আগে অনলাইন কয়েকটা মিটিংয়ে উনি ওনার নাম নেন রেসপেক্টের সহকারে। কবর জিয়ারত করতে এবং গেছেন। তার ছোট ভাইয়ের কবর জিয়ারত করার আগে, শহীদ ওসমান হাদির কবর জিয়ারত করেছে। আপনি সেই মানুষটাকে আপনার টার্গেট করতেছেন, তাহলে আপনারা কি আসলে আপনাদের লিডারকে সম্মান করছেন? আপনারা কি তারেক রহমানকে সম্মান করছেন? তারেক রহমানকে এটা আপনাদেরকে করতে বলছে? তারেক রহমান মনে হয় না এনজয় করেন। অসম্ভব। উনি তার ডেফিনেটলি সারাক্ষণ ফেসবুকে বসে থাকেন না, সোশ্যাল মিডিয়াতে কি লেখালেখি হচ্ছে দেখতে বসে থাকেন না। কিন্তু এই যে আমাদের ভাইটাকে নিয়ে যে আপনারা করেন, বিশ্বাস করেন আমাদের ভিতরে রক্তক্ষরণ হয়, আমাদের কষ্ট হয় যে আমাদের লিডারকে, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান, বেগম খালেদা জিয়া আপসীর নেত্রী, এবং শহীদ ওসমান হাদিকে, মানে কি বলবো, এটা আসলে এই তিনটা আমার রেড লাইন। এই রেড লাইনটা প্লিজ ক্রস করেন না। এটা যদি ক্রস করেন, আমি খুবই এই জায়গায় আমার আসলে কোনো মাপ নেই। জুলাই নিয়ে আপনি নিজেও একটু নির্মাণের মধ্যে ছিলেন, এবং আপনি নির্মাণ করেছেন আপনার জায়গা থেকে যতটুকু করা সম্ভব, আমি যদি ভুল না বলে থাকি। দেখেন, আমার সাথে প্রথম কাজটাই আমি একটু খুব ইন্টারেস্টিং, এখানে হাদির কথা আসতেছে। আমি কিন্তু হাদি ভাইকে খুঁজি নাই, হাদি ভাই আমাকে খুঁজে বের করছিলেন জুলাইয়ের ঠিক পরবর্তী সময়ে। কেন জানি ওনার মনে হয়েছিল বান্না ভাইয়ের সাথে আমার যোগাযোগ করাটা খুব জরুরি। আমি হঠাৎ করে একদিন মেসেজ পাই হোয়াটসঅ্যাপে, আমি ওসমান হাদি বলছি। আমি অবাক হয়ে গেছি। আমি ওনাকে কি বলছি জানেন? আমি আপনাকে চিনি। তখন উনি বলছে, কীভাবে চিনেন? আমি দেখছি কনক স্যারের একটা প্রোগ্রামে আপনি খুব বোল্ডলি কথা বলতেছিলেন। আই লাভড ইট, ইউ আর অ্যামেজিং। দ্যাট ওয়াজ আওয়ার কনভারসেশন, স্টার্ট আওয়ার কনভারসেশন। সো আফটার দ্যাট বলে, বান্না ভাই আপনার সাথে তো কীভাবে দেখা করতে পারি? বলছে, ভাই বাসায় চলে আসেন। উনি বাসায় চলে আসছে। আমার বাসায় চলে আসার পরে ভাইয়ার সাথে অনেকক্ষণ আড্ডা দিলাম, প্রথম কথা হলো। এরপরের পরবর্তী সময় যেটা হলো, উনি যখন সোশ্যাল মিডিয়াতে, ওনার তখন অতটা রিচ ছিল না, আমি প্রথম ওনার পোস্ট শেয়ার করলাম একদিন। হ্যাঁ, আল্লাহর রহমতে আমার একটা ভালো রিচ ছিল সেই সময়। সো এটা আমি যদি ভুল না করি সেপ্টেম্বর মাসের দিকের কথা, মানে 24-এর। তো সেপ্টেম্বর মাসে ওই সময়টাকে ওসমান হাদির পরের দিন আমার বাসায় আবার আসলেন একটা কাজ নিয়ে কথা বলার সময়। তো উনি আমাকে জড়ায় ধরে, বান্না ভাই আমার 500টা ফ্রেন্ড রিকোয়েস্ট আসছে। সুবহানাল্লাহ, আমি ইটস অ্যামেজিং। আমি যে কি ফিলটা, আমি বললাম, আমি জানি না আমি এটা কেন ওই ফিল থেকে বলছিলাম তাকে। আমার ওখানে আরও কয়েকজন ছিল, তারা ওখানে সাক্ষী। আমি বলছিলাম, শুনেন, সারা বাংলাদেশ আপনাকে বুক দিয়ে ভালোবাসবে এক সময়। আমি এই কথাটা বলছিলাম, এবং ওই বিশ্বাসটা আমার ওই কয়দিনের কনভারসেশনে হয়েছিল, তার প্রতি বিশ্বাসটা ওই পর্যায়ে পৌঁছায় গেছিল, যখন আমি দেখতেছি একটা ঘুমাচ্ছে না রাতের বেলা, সারা রাত ধরে গ্রাফিতি করতেছে শুধু জুলাইকে কীভাবে মানে গ্লোরিফাই করা যায়, শহীদদের ফ্যামিলির সাথে যোগাযোগ করছে সারাদিন। আমি বললাম, ভাই এই মানুষটা তো ঘুমাই না, সারাক্ষণ শুধু ফাইট। ওনার এত তাড়া কিসের? এখন আমি বুঝতে পারছি ওনার এত তাড়াটা কিসের। উনি হয়তো ফিল করতে পারছেন যে ওনার সময় আসলে হয়তো অনেক কম, আল্লাহ হয়তো সেই ইশারাটা ওনাকে দিচ্ছেন। হ্যাঁ, সো হাদি ভাইয়ের সাথে সেই মানুষ যিনি আমাকে প্রথম লিরিকটা দিলেন, লাল জুলাইয়ের লিরিকটা পড়ার পরে দেখে আমি এক ইয়াতেই বলছি যেটা আমি করতে চাই। তো ওই থ্রুতে কিন্তু আমার শান্তনু ভাইয়ের সাথে পরিচয়, ওই থ্রুতেই কিন্তু আমার সাফাত ভাইয়ের সাথে পরিচয়, ওই কন্টেন্টের। সো আমি যে জিনিসটা ভাই বলতে চাই, সেই জিনিসটা হচ্ছে যে হাদি ভাই হচ্ছে সেই মানুষ, যে মানুষটার সাথে আমার লাল জুলাই দিয়ে কাজ শুরু, এবং আমি ওই যে বিনা পারিশ্রমিকে করলাম, উনি আরও অ্যামেজড হয়ে গেল। আমি বললাম, ভাই জুলাইয়ের সাথে টাকা পয়সার কোনো লেনদেন নাই,
এখানে কোনো স্বার্থের খেলা নেই। জুলাই আমাদেরকে ফ্রিডম অফ স্পিচ দিচ্ছে, জুলাই আমাদেরকে নতুন করে বাঁচতে শিখাইছে, জুলাইয়ের কারণে আমরা স্বাধীন হইতে শিখছি, আবার নতুন করে ভাবতে শুরু করছি, আরে আমাদের পতাকাটা তো আমাদের পতাকা, এটা তো আমাদের হোল্ড করতে হবে, আরে এই দেশটা তো আমাদের দেশ, এই মাটি তো আমার মাটি, আরে এই মানুষগুলো তো আমার মানুষ, আজ এই মানুষটা, এই যে একটা রিক্সাওয়ালার ঘাড়ে যে ঘামটা, এই ঘামটা তো আমার ঘাম। এই ফিলটা তো আমার আসে জুলাইয়ের পরে আরও বেশি, আগেও ছিল কিন্তু জুলাইকে আরও গাঢ় করছে, কারণ মানুষের যে রক্তগুলো, আমার ভাইয়ের যে রক্তগুলো শহীদের জুলাইতে, আমার বোনের যে রক্তগুলো, আমার যে স্যাক্রিফাইসগুলো, সেই স্যাক্রিফাইসগুলো তো আমরা ভুলতে পারি না, সেটা তো আমাদেরই রক্ত। আমার শহীদ আনাস ভাই, আমার ছোট ভাইটা, ও ক্লাস 10-এ পড়া ছেলেটা কি করে বুঝলো যে এই চিঠিটা তার লিখে যেতে হবে? এই রিয়ালাইজেশন কোথা থেকে আসছে? এটা কি ঐশ্বরিক নয়? এটা কি সত্যিকার দেশপ্রেম নয়? আমি তো ভাই 71 দেখি নাই, আমি তো 71 ওন করি, ভালোবাসি, কিন্তু আমি তো 24 নিজের চোখে দেখছি। আমার 24 তো আমার হাতে। 24 সেই বাবারা এখনো কাঁদে যেই সন্তান হারিয়েছে, সে মারা এখনো কাঁদে। সো যখন শহীদ আনাসের মা আমাকে ফোন দেয়, তখন আমি বুঝি যে এটা এই জন্য হয় কি, আমি এই জিনিসগুলো নিতে পারি না ভাই, যে কেউ এটার সাথে বেইমানি করতেছে। স্ট্র্যাটেজিক্যালি যদি আমি বলি যে বর্তমান সরকার যেভাবে আগাচ্ছেন, এটা খুবই এক্সপেক্টেড ছিল নাকি আমরা আসলে খুব অবাক হব? আসলে এক কথায় যদি আমরা বলতে চাই, দেখেন, সাধারণ মানুষের পারসেপশন অনেক রকম। আপনি এত অল্প সময়ের মধ্যে মানুষ অনেক কথা বলছে না, দেখছেন, এটাই 24-এর প্রাপ্তি। আপনি এখন কোনোভাবেই ওই যে পড়তে বসতে ডান্ডা দিয়ে বিড়াবো, ওই সুযোগ নাই। এছাড়াও মিলন সাহেবকে আমি অনেক পছন্দ করি, ওনার অনেকগুলো ভিডিও আমি শেয়ার করছি, ওনার মায়ের সাথে ওনার ইমোশনস আছে, উনি অনেক ভালো ভালো কথা বলছেন, ডিল করছেন খুব চমৎকারভাবে অনেক কিছু জায়গায়, কিন্তু উনি একটা বাজে কাজ করছেন, এটাও আমি বলতে চাই এখানে। উনি বলছেন যে কেউ বাড়িতে থাকতে পারবে না, বাইরে থাকতে পারবে না। আপনি স্বাধীন দেশে এই কাম করতে পারবেন না তো এখন পোলাপানের সাথে। এটা 2026, 2005-6 থুয়ে আসছেন, ওটা আপনি 20 বছর পার হয়েছে। আপনি এইভাবে ডিল করবেন না, এদেরকে আপনার আদর করে ভালোবেসে সুন্দর করে লজিক্যালি বুঝাইতে হবে। আপনি তেরে মেরে দান্ডা করে দিবেন ঠান্ডা, ওই দান্ডা উল্টা ঠিক আছে, ওই সুযোগ নাই ভাইয়া, ওই দিন নাই, ওই পৃথিবীতে ওই দিন শেষ। এটা সরি টু সে, দিস জেনারেশন ইজ রিয়েলি লাইক দ্যাট। তেরে মেরে দান্ডা করে দিব ঠান্ডা, ওই সুযোগ নাই। আপনি করে দেখতে পারেন, ট্রাই করে দেখতে পারেন, ওই সুযোগ নাই। আমি মাবরুর রশিদ বান্না, আজকে আমি যে দল সমর্থন করি সেই দলের বিরুদ্ধে কথা বলতে কিভাবে সাহস পাই? সাহস পাই ওই জায়গা থেকে, শহীদ আনাসের রক্ত থেকে। শহীদ আনাসের রক্ত আমাকে বলে দিয়ে গেছে, আমাকে প্রমিস করাইছে, ভাইয়া তুমি কিন্তু বেইমানি করো না আমার সাথে, আমরা কিন্তু আরেকটা স্বৈরাচার হইতে দিব না, আরেকটা হাসিনা যেন কোনোভাবে তৈরি না হয় বাংলাদেশে। তো শহীদ আনাস যখন ওই কবরটার সামনে যখন আমি দাঁড়াইছি, আমার কাছে কিন্তু ওই ফিলটা হচ্ছে, এটা আমার রেসপন্সিবিলিটি। এই জুলাইয়ের সাথে আল্লাহর হস্তে বেইমানি করেন না। জুলাইয়ের শক্তি বলে আমরা যাদেরকে ফ্রন্ট লাইনে দেখেছি, দেখেন অনেকে বেইমানি করছে, অনেকে এটাকে মিসইউজ করছে, কিন্তু এটা তারা করছে। সবাই তো একরকম না, সবাইকে একরকম, সবাই তো একরকম না। আপনারা সবাইকে এক কাতারে ফেললেন না। আপনারা ওন করলে সমস্যাটা কি? আপনারা ওন করলে তো দেশের একটা বড় জনগোষ্ঠী আপনাদের সাথে অ্যাড হবে, কোথায় সমস্যা? না আমি দেখেন কি পরিমাণ, আজকে যখন আমি শোটা করতেছি, আজকে অনেকগুলো এমপি বের হয়ে গেছে। আপনারা কি আবারও সেই মানে বালকেই আসতে দিতে চান? এদেরকে হত্যাযোগ্য করে তুলতে চাচ্ছেন? এটা আপনাদের গোল? আমি কি এই কথাটা বললে আজকে ওই দলের বিরুদ্ধে চলে যাবো যে দলটা আমি সমর্থন করি? তাহলে ওকে ফাইন, এটাই 24-এর পরে আমাদের শিক্ষা, এটাই আমি মাবরুর রশিদ বান্না। আমি বলতে হবে যেটা সত্য সেটা সত্য বলতে হবে। আমার 1971 পূর্ববর্তী সময়ে মরহুম শেখ মুজিবুর রহমানের অবদান আছে না? অফকোর্স সেটা তো আমি স্বীকার করবো না, এটা তো স্বীকার করবো। কিন্তু 1972 থেকে সময়কালীন সময়ে তার তো অনেক কন্ট্রোভার্সিয়াল জায়গা আছে, সেটা তো আমাকে অস্বীকার করতে হবে। কেননা এখানে যখন আমি হঠাৎ করে লিখে বসছি বিনম্র মধ্যাঙ্গুলি, যেই সময়ে, ওই সময়টা লেখাটা জরুরি ছিল কেন জানেন? এটা শেখ মুজিবকে অসম্মান করার জন্য বলি নাই, এটা বলছি হচ্ছে ওই সব স্টুপিডদেরকে, ওরা যারা ইউজ করতেছিল এতদিন ওই মূর্তিটাকে, যেটা শেখ হাসিনা করছে, তার বাবাকে সবচেয়ে বেশি মিস ইউজ করছে, ওটাকে থামানোর জন্য। আমার টার্গেট কিন্তু শেখ মুজিবুর রহমান না রে ভাই, আমার টার্গেট কিন্তু যারা শেখ মুজিবুর রহমানকে মিস ইউজ করতেছে, অথবা মরহুম শেখ মুজিবুর রহমান বা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, আপনি যেভাবেই বলতে, এক একজন তো এক একটা আইডিওলজিতে বিশ্বাস করে। এই মানুষ, এই ক্যারেক্টার যারা ইন্তেকাল করছেন, তাদেরকে নিয়ে আল্লাহর ওয়াস্তে নোংরামি করা যাবে না। আর
এটা আমি এটাকে সাপোর্ট করি না ব্যক্তিগতভাবে। আমি করছি, আমি ফান করছি, আমি নিজেও জানি এটার জন্য কখনো কখনো আমার খারাপও লাগে, কিন্তু প্রত্যেকটা মানুষের ফ্লস থাকে, আমারও আছে রে ভাই। এই জিনিসটা আমি ঠিক করতে রাজি আছি, কোনো সমস্যা নেই, এবং আমি বলতেও রাজি আছি এটা আমাদের কোনোভাবেই করা উচিত না। ঠিক যেমন শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে নিয়েও করা উচিত না, ঠিক যেমন আমাদের দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে নিয়েও করা উচিত না, ঠিক তেমন বঙ্গবন্ধুকে নিয়েও করা উচিত না। তাদেরকে একটু সাইডে রেখে দেন, তাহলে আমাদের জন্য সুন্দর হয় জিনিসটা। আমার মনে হয় এটা আমার নিজস্ব একটা সেলফ রিয়েলাইজেশন, এবং আমি ফিল করি যে ওই রেসপেক্টটা আমি করি, এবং আমি বিভিন্ন সময়, বছরের বিভিন্ন সময় আমি কিন্তু শেখ মুজিবকে বা বঙ্গবন্ধুকে কিন্তু আমি সেই রেসপেক্টটা করছি। আমরা 24-এর ইডিওলজিক্যাল হিরো যাদেরকে মনে করতাম, বিশেষ করে অনলাইনে, যারা আমাদের গণমাধ্যমের চাইতেও আমাদের কাছে বেশি শক্তিশালী ছিলেন, তাদের একটা স্ট্যাটাস, তাদের কিছু ভিডিওস, তাদের কথাবার্তা সবার আগে মানুষ দেখতো এবং বাংলাদেশের গতি প্রকৃতি বুঝতো। আপনি যাদের নাম বলেছেন এখানে কিছুক্ষণ আগে, যে 4-5 জনের নাম বলেছেন, বা বাংলাদেশে হয়তো আরও অনেকেই আছেন, 24-এর পরে তাদের মধ্যে যে দ্বিধা বিভক্তি, এবং খুবই, আমি বলবো যে আসলে শব্দটা আমি উচ্চারণ করতে চাই না, যে একজন আরেকজনকে নিয়ে যেভাবে উঠে পড়ে লাগলেন, বা যেভাবে একেবারে ঘর পর্যন্ত পৌঁছে গিয়ে যেভাবে করা যায়, এটা আমাদেরকে আসলে হতাশ করেছে ডেফিনেটলি। ব্রেকফাস্ট, টিফিন কিংবা স্ন্যাক টাইমে মজাদার আয়োজন মানে অল টাইম ব্রেড। একটা ইন্টারেস্টিং বিষয় আমরা দেখলাম, আমি যদি পিনাকিদার কথাই বলি, 24-এর আগ পর্যন্ত আমি যদি বলি, 24-এর আগ পর্যন্ত কড়াভাবে লীগেরই সমালোচনা করতো। 24-এর পরে গিয়ে আস্তে আস্তে বিএনপির সমালোচনা করা শুরু করলো, এবং তারপরে সে এই নির্বাচনে এসে তার স্ট্যান্ডটা ক্লিয়ার করে দিল। ঠিক আছে, এই যে রাস্তাগুলো আলাদা হয়ে যাওয়া, এবং একটা সময় তো সবাই একসাথে একজনেরই সমালোচনা করতো বা একটা ইডিওলজিরই সমালোচনা করতো, এবং এই সমালোচনার যে ধারা বিভক্ত হয়ে যাওয়া, তারপর একজন আরেকজনকে রেসপেক্ট না রেখে যে কথাটা বলা, এটা আমাদের মতো যারা তাদেরকে আমরা সম্মান করতাম, ফলো করতাম, আমরা মর্মাহত হয়েছে কিনা, মানে আপনার জায়গা থেকে আপনি কি বলবেন? অ্যাটলিস্ট সম্মান রেখে তো এই কাজটা করা যেত। আমি একটা কথা বলি, এটাই তো আমাদের সিনিয়রদের কাছ থেকে পাওয়া আমাদের সবচেয়ে বড় মানে কি বলবো, মানে অহেতুক পুরস্কার আমি বলবো। মানে আমি এটাকে আর কি কোন ওয়েতে সার্কাজম করবো আমি জানি না, মানে এটা তো আমরা ডিজার্ভ করি না কোনো অ্যাঙ্গেলেই না। আপনি পিনাকিদার অ্যাঙ্গেলেও বলতে পারেন, আপনি ফাহমুদুল সালামের অ্যাঙ্গেলেও বলতে পারেন, আমি দুইটা নাম দিয়ে বলতেছি। হ্যাঁ, কোন অ্যাঙ্গেলে কি খুব রেসপেক্টিভ কোনো কিছু ছিল? আমি জুলকারনাইন স্যারের ভাই যে ওনারও তো একটা ভূমিকা আছে। এই যে মানুষগুলো, এরা সবাই সবার সাথে কিন্তু এক জায়গায় ছিল, কিন্তু তারা কি করলেন, তারা কিন্তু ওই সম্মানটুকু রাখলেন না। এতে করে কি ক্ষতি করলেন জানেন? ওনারা আমাদের যে বৃহত্তর শক্তিটাকে নষ্ট করলেন। যদি সম্মানজনক জায়গাতে রাখতেন ওনারা সব সমালোচনাটুকু, এখন অনেকে বলতে পারে আর ওরা কি সম্মান করুন, বান্না এটা কি কয়, বলতেই পারে, কিন্তু এটা হওয়ার সম্ভাবনা খুব বেশি। আরে বান্না বুঝে না, ও এটা কেন কয়, ও ওর সাপোর্ট দিতেছে, ওর সাপোর্ট দিতেছে, ওর কথা কয় বেশি। না, আমি সবার কথাই বলি। আমার টাইম লাইনে যা দেখেন, সবচেয়ে বেশি ভিডিও, আমি চ্যালেঞ্জ দিয়ে বলতেছি, ফাহমুদুল সালামেরই বেশি। যদিও আমি পিনাকিদার পোস্ট অনেক শেয়ার করছি, কিন্তু যদি সংখ্যায় গুনতে চান দেখবেন ফাহমুদুল সালামের সংখ্যায় বেশি। কেন এটা কর না কেন? ওই যে বইটা আগে যেটা বলতেছিলাম। সো কিন্তু সম্মানটা, ওই যে আমাদের সম্মানজনক রাখাটা উচিত ছিল। আমি অনুরোধ করব, সময় শেষ হয়ে যায় নাই, সামনের দিনে দেখেন না আপনাদের এই ক্রিটিসিজমগুলো কনস্ট্রাকটিভ ওয়েতে নিয়ে আসা যায় কিনা। এক্স্যাক্টলি, আমার মনে হয় সেটা, কারণ আমরা আসলে আপনাদের প্রত্যেকের বক্তব্যই আমরা খুব মনোযোগ দিয়ে দেখি। আমি মনে হয় আমরা বলবো না, আমরা বলতে আমি পুরো বাংলাদেশকেই বোঝাচ্ছি, এবং আপনারা কাইন্ড অফ বাতিঘর। আমি ডেফিনেটলি আপনাদের মধ্যে 2-1 জনের সঙ্গে আমার ইনবক্সে কথা বলার সুযোগ হয়েছে। আমি বলেছি, বিশেষ করে যখন এটা শুরু হয়, আমি খুবই ডিসঅ্যাপয়েন্টেড ছিলাম, মানে একদম ইনিশিয়াল স্টেজে। আমি একটা স্ট্যাটাসও লিখেছিলাম, পরে দেখলাম যে এটা আর থামবার নয়, এটা আর ওয়ার্ক করছে না, এবং যে লেভেলে যারা নামছে এটা আসলে আর থামবে না। যাই হোক, আমরা একটা নতুন বাংলাদেশ চাই এবং আগামীর বাংলাদেশ চাই। আমি আমাদের প্রধানমন্ত্রীকে নিয়ে শুনতে চাই, আপনি কতটুকু আশাবাদী? দেখুন, আমি একটা কথা বলি, আমি একটু প্রসঙ্গ টেনে আনি, তাহলে আমার কথাটাও বলা হলো। সেটা হচ্ছে জনাব তারেক রহমান, উনি একটা কাজ করেছেন, সেই কাজটা হচ্ছে ওনাকে কোনো বিশেষণ দিয়ে বলতে না করেছেন, হুইচ ইজ ভেরি গুড। সো এই জন্য বলতে পারি এখন জনাব তারেক রহমান, আর কিছু বলতে হচ্ছে না। প্রধানমন্ত্রী তারেক রহমান বলতেই পারছি, শুধুমাত্র মিস্টার প্রাইম মিনিস্টার বলতে পারছি। সো এটার জন্য তাকে ধন্যবাদ। চেয়ে শুনিয়ে প্রথমে ভেঙে দিলেন। 5ই আগস্ট পরবর্তী সময়ে উনি একটা কার্টুন শেয়ার করেছিলেন, ওনার ব্যঙ্গচিত্র, হুইচ ইজ ভেরি গুড। কিছু কিছু জায়গা আছে, উনি ব্যক্তিগতভাবে কিছু জায়গায় উনি কিছু কথা বলেছেন। বিবিসিতে একটা ইন্টারভিউ দিয়েছিলেন উনি, যেখানে একটা ইমোশনাল পার্ট ছিল ওনার জার্নি, যখন ওনাকে আহত করা হয়। উনি প্রমিস করেন ওখানে যে উনি যেভাবে এটার বিচার হবেই,
প্রতিটা অন্যায়ের 17 বছরের এবং জুলাইয়ের যে অন্যায়ের, সেই প্রমিসটা উনি রাখবেন এই আশাটা করতে পারি। ইটস টু আর্লি টু সে। এই ব্যাপারে আমি মানে অনেক ধরনের অনেক নেগেটিভিটি হইতে পারে, এইটাও করতেছে উনি করতেছেন কেন, ওটা করতেছেন কেন, কিন্তু সেটার জন্য আমি মনে করি ওনাকে একটু সময় দেওয়া দরকার। একটু একটা টাইম লাইন আপনাকে দিতেই হবে। না দেওয়ার আগে একটা মানুষের জাজমেন্টে যাওয়া উচিত হবে না। 6 মাস পরে আপনারা জাজটা করেন বা 3 মাস পরে জাজটা করেন আসলে উনি পারলেন কি পারলেন না। সো আমি ওনাকে সময় দিতে চাই বেসিক্যালি। আচ্ছা, আমি আরেকটা প্রসঙ্গে কথা বলতে চাই, সেটা হচ্ছে আমি জানি না এটা আপনার প্রশ্নের মধ্যে আছে কিনা। আমি বিএনপির একটা প্রোগ্রামে গিয়েছিলাম, একটা বড় প্রোগ্রামে, সেখানে আমি বক্তব্য দিয়েছিলাম এবং সেই জায়গাটায় আমি বলতে চাই সেই প্রোগ্রামটা ছিল, ওই প্রোগ্রামে আমি স্পষ্ট করে বলেছিলাম যে আমি একজন নন পলিটিক্যাল মানুষ হিসাবে এখানে উপস্থিত এবং বিএনপির অনেকের এবং অন্যান্য দলের, বিএনপি শুধু না, আমি জামাত ইসলাম বলতে চাই বা এনসিপির অনেকের একটা ভুল ধারণা আছে, সাধারণ মানুষেরও অনেকের মধ্যে একটা ভুল ধারণা আছে আমি মনে হয় বিএনপির কোনো পোস্টেড মেম্বার। না ভাই, আমি পোস্টেড মেম্বার না, এটা আমি বলে দিতে চাই আপনার সাথে। আমি কোনোভাবে কোনো পোস্টেড মেম্বার না, ধারের কাছেও নাই কোনো পোস্টেড মেম্বারের। সো এই কথাটা আমি কেন বললাম, কারণ অনেকে মনে করেন, অনেকে আমাকে বলেন আপনার বিএনপি, যখন যেটা যার পক্ষে যায়। আবার কখনো মনে হয় যে কি বলে আপনি বিএনপি করেন কিন্তু আপনি সমালোচনা করেন কেন? হ্যাঁ, আমি করি এই জন্য কারণ আমি চাই, ওই যে বললাম আনাসের কথাটা, আমি চাই হইতেছে ওই ইয়ামিনদের কথা, ওই শহীদ আবরারদের কথা, আবরা ফাহাদ, ওই আমাদের ওই শাপলার গণহত্যার সময় যে মানুষগুলো মারা গেল তাদের কথা চিন্তা করি। আমি চিন্তা করি পিলখানার ওই আমাদের বীর সেনাদের কথা। এই জন্য আমি সমালোচনা করি যেন এই ধরনের ঘটনা কোনোদিন না ঘটে। আমরা যেন কোনোভাবে একটা স্বৈরাচারকে আবার পেলে পুষে বড় না করি, আমরা যেন সবসময় কন্ট্রোলে রাখি, আমরা যেন বলি আমরা ভালো জিনিসকে ভালো বলবো, খারাপকে খারাপই বলবো, সাদাকে সাদা কালকে কালো যদি পারি। আচ্ছা, এই জায়গাটায় যে জিনিসটা দরকার সেই জিনিসটা আমি একটু ক্লিয়ার করে ফেলি। সেটা হচ্ছে আমি এখানে বক্তব্য থেকে স্পষ্ট করে বলছিলাম আমি একটা নন পলিটিক্যাল মানুষ হিসেবে এখানে উপস্থিত, যারা বক্তব্যটা 8 মিনিটের বক্তব্য যারা আরেকবার শুনতে চান শুনতে পারেন। এবং এই কথা বলার পরবর্তী যে কথাগুলো আমি বলছিলাম কয়েকটা কথাতে উনি পিছনে বসে মানে তখন স্ক্রিনে ছিলেন, উনি তালি দিয়েছেন, তার মানে কি উনি অ্যাপ্রিসিয়েট করেছেন। ঠিক, আমি ওখানে ওনাকে দলকে ইন্সপায়ার করতে গেছিলাম। কখন? যখন দল ক্ষমতায় ছিল না। এখন দল ক্ষমতায় আসছে। দেখেন, দল ক্ষমতায় আসার পিছনে আমি তো ওই মানুষটা না যে আমি ক্ষমতার পিছনে দৌড়াবো। আমি সারা জীবন গণভবনের বাইজিদেরকে হেট করছি। হ্যাঁ, একটা গান শুনে কয়া কন্দমবসি করতে যা মানুষদেরকে আমি পছন্দ করি নাই, আমি তাদের বিরুদ্ধে বলছি। এখন আপনারা এক্সপেক্ট করেন আমি ওই আচরণটা করব? এটা কি কাম্য? এটা তো কাম্য না, এটা আমি হইতে পারবো না। সরি, আমি ওই কালচারাল ফিগার কোনোদিনই হইতে পারবো না। আমার কিচ্ছু লাগবো না, আপনারা কিচ্ছু দিয়েন না আমারে। ইউ ডোন্ট নিড ইট। আই ডোন্ট নিড ইট। আলহামদুলিল্লাহ আমি যা আছি তা ঠিক আছি। সো যেহেতু আমার এটা লাগবে না, আর আমার ব্যাকবোনটা, আমার বিবেকটাও খোলা, আমার ব্যাকবোনটাও টান, যেহেতু এটা জায়গাটা আছে, সেহেতু আমার কোনো কিছু দিয়ে আপনারা ইয়া করতে পারবেন না, বুঝাতে পারবেন না। দেখেন ভাই, ওই ভিডিওর ভিতরে আমি বলছি আপনি শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এবং দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সন্তান, আপনি শব্দটা ফালাই দিয়েছেন। ফালাই দিয়ে ভিডিও এডিট করে কি দাঁড়ায় বলেন, এই ভিডিও ভাইরাল করে ফেলছে। এবং সেই ভিডিও এখন তারা ওই যে ছাপড়ি গ্রুপ, ওরা এখন এটাকে ইউজ করতেছে বিভিন্ন বুলশিট ইয়া দিয়ে কন্টেন্ট মেকারদের দিয়ে। এবং এর মধ্যে অনেক ভালো কন্টেন্ট মেকারও আছে, বুলশিট সবাইও না। কিন্তু সেই কন্টেন্ট মেকারদেরকে আমি রিকোয়েস্ট করতে চাই, তোমরা যে অন্ধের মানে পেছনে অন্ধ হয়ে যাচ্ছ তোমরা, ভাইরে ভাই তোমরা ভুল করতেছো। ঠিক 3 বছর পর তোমরা ওদেরকে গালি দিবা, কিন্তু অনেক লেট হয়ে যাবে। তোমরা অনেক ভালো, তোমরা অনেক কষ্ট করছো 17 বছর। তোমাদের কাছে আমার বিনীত অনুরোধ, আপনার কাছে বিনীত অনুরোধ, আল্লাহর ওয়াস্তে অন্ধ হয়ে যায় না। অন্ধ হয়ে যাওয়াটা আমাদের কারোর কাছে কাম্য না। আমি মাহবুব রশিদ বান্না আপনাদের কাছে অনুরোধ করতেছি, এটা কইরেন না। না করলে দেশটা সুন্দর হয়, আপনাদের জন্যও ভালো হয়, দলের জন্যও ভালো হয়। নির্মাণের জায়গায় একটু আসতে চাই। আমরা আসলে সমসাময়িক অনেকগুলো বিষয় নিয়ে কথা বলছিলাম, যেটা আপনার লাইফের একটা পার্ট। আরেকটা পার্ট হচ্ছে নির্মাণ, এবং এই নির্মাণের জায়গায় আপনার কাছে মানে আপনার প্রত্যেকটা কন্টেন্টই একটা মেসেজ থাকে আমার কাছে, যেটা মনে হয়েছে এবং দেখলে বোঝা যায় দিস ইজ দ্য সিগনেচার ওয়ার্ক অফ সামওয়ান। তো সেই জায়গা থেকে আপনি এখন রিসেন্টলি কি নির্মাণ করছেন, এবং একই সাথে এই যে সমসাময়িক বিষয়গুলো, এগুলো আপনার কাজের মধ্যে কতটুকু ট্রিক করছে? ওকে, ফাইন। তাহলে আমি বলতে চাই থ্যাংক ইউ সো মাচ যে এই কমপ্লিমেন্টটা দেওয়ার জন্য। যে আমি আসলে এটা আমি সবসময় বলি আমি মোরাল স্টোরি টেলার। আমার যদি বায়োতে দেখেন ফেসবুকে, আমি দেখবেন মোরাল স্টোরি টেলার হিসেবে নিজেকে বলতে শোনা। অনেকে বলে না আমি রোমান্টিক কিং, আমি থ্রিলার বস, এইসব। আমি এটা না ভাই, আমি একটা খুবই সাধারণ সাদামাটা, খুবই মানে চিমচাম লেভেলের একটা মোরাল স্টোরি টেলার। মূলত এইভাবেই হইতে চাইছি। তার মানে কি আমি রোমান্টিক নাটক করি নাই? করছি। তার মানে কি আমি থ্রিলার বানাইছি? তার মানে কি আমি অন্য কন্টেন্ট বানাইছি? কিন্তু মোরাল স্টোরিটা আমি বলতে চাই, এবং সেটা আমি বলার থ্রুতেই কিন্তু 24 পরবর্তী সময় যদি আপনি সিগনিফিক্যান্ট কোনো ওয়ার্ক দেখেন আমার, সেটা নাস্তা দেখবেন, লাঞ্চ দেখবেন। এখন আমি এটা কেন বানাইছিলাম ভাই? 20টা বছর পর যদি কেউ জুলাইকে মনে করতে চাই যেন আমার এই নাস্তা লাঞ্চ খুঁজা দেখে, ও
ওনার ওই ব্যক্তি বা ওই জেনারেশনের সন্তানটা, ওই মানুষটা, আমি কিন্তু জহির রায়হানের মতো গ্রেট ফিল্ম মেকার না, কিন্তু এবং ধারের কাছেও নাই, মানে আমি তার মতো করে বানাইতেও পারি না, ঠিক আছে, আই এম নট দ্যাট মাচ গ্রেট অ্যাট অল, কিন্তু হি ইজ মাই ইন্সপাইরেশন। হ্যাঁ, উনি আমার ইন্সপিরেশন, উনি আমার অনুপ্রেরণার জায়গা। যেহেতু জহির রায়হানের স্টপ জেনোসাইড দেখে ওই সময় আমরা বুঝছি, জীবন থেকে নেওয়া দেখে আমরা ইন্সপায়ার্ড হয়েছি। তো আমার কাছে মনে হয়েছে ওয়াই নট মি, আই শুড ডু সামথিং। সো সেই জায়গা থেকেই আসলে মনে হয়েছে যে ঠিক আছে, তাহলে লাঞ্চ নাস্তাটা বানানোর রেলিভেন্ট, এখন বানানো উচিত। আমার সুপার ডুপার লস হয়েছে, কেননা প্রোডাকশনগুলো যেই প্রডিউসারকে দিয়ে প্রডিউস করাইছি সেও লস খাইছে, আমিও লস খাইছি এখন পর্যন্ত। কিন্তু এই লস উঠে যাবে একসময়, লস কিন্তু আসলে না, ইন দ্য লং রান ইটস আ প্রফিট, কারণ হচ্ছে থেকে যাবে এই কাজগুলো। ঠিক তেমন সেই জায়গা থেকেই আসলে আমার ডিনার বানানোর প্ল্যান ছিল, আমি আর ডিনারটা বানাতে পারি নাই। তবে এখন যা যা শুরু করছে ছাত্রীরা, এদেরকে সবাইকে এক্সপোজ কইরা, এবং যে বড় বড় নিরপেক্ষ বুদ্ধিজীবী যারা আছে, বড় বড় টকশো কইরা বেড়ায়, নিরপেক্ষ একটু বলতে পারি নিরপেক্ষ, ঠিক আছে, যারা আছে তাদেরকে নিয়ে আমার মনে হয় যে কন্টেন্ট বানানো দরকার। সো ডিনার ইজ লোডিং। ওকে, আমি বলি আমার মিডনাইট ডিনার। হ্যাঁ, সো আমি বলি উইপেন অফ স্ন্যাক্স, উইপেন অফ ম্যাস ডিস্ট্রাকশন আমার জন্য এটাই, যে আমি একটা মেকার। আপনি আমারে থামাইতে পারেন একটা ওয়েতে, ওই হাদির মতো মাথায় শুট করে দিতে হবে অথবা বুকে শুট করে দিতে হবে। ব্রেকফাস্ট, টিফিন কিংবা স্ন্যাক টাইমে মজাদার আয়োজন মানে অল টাইম ব্রেড। এক মৃত্যু লক্ষ কোটি মৃত্যু ভয় দূর করে দিয়েছে। হ্যাঁ, এবং আর আমরা তো সরাসরি, আমি তো বুকে আলিঙ্গন করা মানুষটারে ভাই, আমি তো তার ঘাম, আমার ঘামের সাথে ঘাম মিলছে তার। আমার নাস্তা, আমার লাঞ্চকে নিয়ে আমি বলতাম আমি আমার জীবনের সবচেয়ে বড় ডিস্ট্রিবিউটারকে হারাইছি, ওসমান হাদি। আমি তো বলার আগেই সে এটা শাহবাগে দেখানোর ব্যবস্থা করে ফেলতো। শাহবাগে অসংখ্যবার এই যে লাঞ্চ আর নাস্তাকে দেখানো হয়েছে। ডিনার বানাইলে সে কতবার আমাকে বলছে, আমি ডিনার বানানোর সময় আমি আসলে কীভাবে বানাবো জানি না, কিন্তু আমাকে বারবার বলছে ভাই ডিনারটা কবে বানাবেন, ডিনারটা হয় বানাবো হাদি ভাই, বানাবো ইনশাল্লাহ, এবং ঠিকঠাক মতো ইনশাআল্লাহ বানাবেন ঠিকঠাক মতো। এখন যারা সংসদে গেছেন, বিশেষ করে ইয়াং চ্যাপ, আমি যদি বলি এনসিপি থেকে গেছেন অনেকেই, জামাত ইসলাম থেকে গেছেন, বিএনপি থেকে তো অসংখ্য গেছেন, কাদেরকে আপনার কাছে মনে হয় যে খুবই কমিটেড, প্রতিশ্রুতিশীল, এবং যারা একটা আগামী সুন্দর বাংলাদেশ উপহার দিতে পারবে, লাইক হাসনাদের মতো কেউ থাকতে পারে আপনার জায়গা? আমার কাছে ওভারঅল যদি আমি বলি, আমি অনেকের নামই বলতে পারি, তবে আমি যেমন স্পষ্ট করে বলতে চাই, ধরেন আমি এনসিপি থেকে শুরু করি। ধরেন এনসিপিতে হাসনাত ভাই অবশ্যই, সে জুলাইয়ের প্রাণ ভোমরাদের মধ্যে একজন বা ফ্রন্টলাইনারদের মধ্যে একজন, তাকে আমি রেসপেক্ট করি। এবং সেই জায়গাটা থেকে নাহিদ ভাই আছে, উনিও গেছেন, উনি গেছেন। সো আমি আশা করি তারা এই যে ছয়জন অনেকের ঘুম হারাম করবে আমার বিশ্বাস। হ্যাঁ, এখন যদি আমি বিএনপি থেকে বলি, তাহলে একজনের নাম আমি একটু বলি, হাবিবুর রশিদ হাবিব ভাই, ঢাকা ৯ আসনের। কেন ওনার কথা বললাম? তাসনিম জারার এগেইনস্টে যিনি ছিলেন, জি সরি, হ্যাঁ তাসনিম জারার এগেইনস্টে যিনি ছিলেন, হ্যাঁ, যাকে অনেকেই ওনাকে কিন্তু ওইভাবে চেনেন না, তাসনিম জারাকে যেভাবে চেনেন। আমি পরবর্তীতে গিয়ে শুনলাম উনি সম্ভবত শুটেডও হয়েছিলেন বোধহয় 4টা গুলি করা হয়েছে, 4টা গুলি করা হয়েছে। ওসমান হাদির মতো পরিণতি হইতে পারতো তার। সে 4টা গুলি খেয়ে বেঁচে আসা মানুষ, সে ওসমান হাদির কষ্ট বোঝে। সে আমাকে প্রথম দিনে, আমি তাকে বলছি আমি আপনার ক্যাম্পেইন করতে পারি, আমি আপনার ভাই, আমি আপনার সাথে ক্যাম্পেইন করব যদি আপনি আমাকে একটা কথা দেন। কি? যদি সংসদে আপনি ওসমান হাদির কথা বলেন, বলছে আমি বলবো। এবং ওসমান হাদির কথা উনি প্রত্যেকটা মিটিংয়ে, শহীদ ওসমান হাদির কথা প্রত্যেকটা জনসভায় উনি বলতেন। সাক্ষী, ওই এলাকার মানুষ সাক্ষী, জিজ্ঞাসা করে দেখেন। এই জন্য আমি ওনাকে সাপোর্ট করছি। আচ্ছা, অনেকের একটা ভুল ধারণা আছে আমার এই যে প্রোপাগান্ডিস্ট যারা আছে তারা আমাকে নিয়ে, ঢাকা 14, ঢাকা 15, ঢাকা 16, তুলিয়াপা, তারপর হচ্ছে আমিনুল ভাই, আর হচ্ছে মিল্টন ভাই, আমি নাকি তাদের প্রচারণা করছি। ইট ইজ আ অ্যাবসলুটলি লাই। আমি বিএনপির এই 3 আসনের কোনো আসনে কোনো প্রচারণা করি নাই। যদি করে থাকি তাহলে জিজ্ঞাসা করেন আপনি তাদেরকে, ওই ক্যান্ডিডেটদেরকে। তুলিয়াপাকে জিজ্ঞাসা করেন আমি করছি কিনা। তুলিয়াপার একটা মিছিলে আমি গেছিলাম সাপোর্ট করার জন্য, একটাই, ওইটা আমার ব্যক্তিগত জায়গা থেকে যাওয়া। আমি নিজে স্বপ্রণোদিত হয়ে মিল্টন ভাইয়ের একটা লাইভ করে দিয়েছিলাম, একটা। আমি আমিনুল ভাইয়ের সাথে ওনার প্রচারণার ধারের কাছে ছিলাম না। এই যে মিথ্যা কথাটা বলে, এই 3জন সাথে আমি কোনোভাবে ইনভলভ ছিলাম না। আমি একটা জায়গায় শুধু আমি মানে ক্যাম্পেইন করছি ভাই, একটা জায়গায়। বলেন, আপনি বলেন উত্তরটা কি? কোনটা? এই যে ভদ্রলোকের কথা বলছেন, ঢাকা 9। আমার সাকসেস রেট 100 আউট অফ 100। আমি আবারও বলতে চাই, আমি একটা ক্যাম্পেইন করছি
যদি কনসিস্টেন্টলি ক্যাম্পেইন করে থাকি, দ্যাট ইজ হাবিবুর রশিদ হাবিব ভাই, ঢাকা 9, এবং আমার সাকসেস রেট, বাংলাদেশপন্থী মানুষের সাকসেস রেট এই ক্ষেত্রে 100-তে 100। আমি 100-তে 100 খেলছি। আমি কিন্তু আর অন্য কোথাও ওইভাবে ছিলাম না। আমি ইনফ্যাক্ট কারোরই ক্যাম্পেইনে ছিলাম না বিএনপির, আমি ছিলামই না। এদের আপনি জিজ্ঞেস করে দেখতে পারেন, আমি কোনো ক্যাম্পেইনের অংশ ছিলাম না। কারণ আমি কেন করি নাই, সেই সময় আসলে ওসমান হাদি মাত্র ইন্তেকাল করলেন, শহীদ হলেন। তারপরে বেগম খালেদা জিয়া, আমাদের দেশনেত্রী বেগম খালেদা জিয়া মাতৃতুল্য, এই মানুষটাকে দেখেই তো আমরা বিএনপি করছি। মানে আমি বিএনপি সমর্থক কেন হয়েছি, একদম স্ট্রেট ফরওয়ার্ড বলি, আমি বিএনপি সমর্থক হয়েছি বিকজ অফ বেগম খালেদা জিয়া, দেশনেত্রী বেগম খালেদা জিয়া। উনার মানে উনি জেলে যেতে রাজি আছেন, ক্ষমতা নেবেন না, উনি বাংলাদেশের মানুষের জন্য সবকিছু করে দিতে রাজি আছেন। হোয়াট এ লিডার! এইটাই তো আমাদেরকে ইন্সপায়ার করছে। আমি কেন বিএনপি, এটা রিজন, বা আমি বিএনপি কেন সাপোর্ট করছি, এটা রিজন এটাই। এবং আমি কেন সই শক্তি পাই যে না, আমি আমার দলের বিরুদ্ধে কথা বলবো প্রয়োজনে, কারণ উনাকে আমি দেখছি, উনার দলের যারা অন্যায় করতো তাদের বিরুদ্ধে উনি কীভাবে কথা বলতেন। অনেক কল রেকর্ড আপনি খুঁজে দেখেন, উনি টিটকারি করতো, উনি মানে লিটারেলি মক করতো, লিটারেলি ট্রল করে দিত প্রোগ্রামের ভিতরে। যদি উনার দলের ভিতরে কেউ উনি ছাত্র দলের ছেলেদের কি বলছে, এই পড়াশোনা করবা, বলতো না? তো বলেন এখন কি সেও গুপ্ত? হ্যাঁ, তারেক রহমান যদি উনার দলের কাউকে সমালোচনা করেন, সেও গুপ্ত? জিয়াউর রহমান যে তার দলের লোকদেরকে সাইজ করার জন্য, ঠিক রাখার জন্য অনেক সময় অনেক কড়া ডিসিশন নিয়েছেন, সেও গুপ্ত? তো আপনাদের এই জায়গাগুলো থেকে বের হয়ে আসা উচিত। সমালোচনা করলেই সে গুপ্ত না রে ভাই, সে সমালোচনা আমি করবই। আমি আবারও বলতেছি, প্রতিপক্ষকে ভালোটা আমি ধরবো, খারাপটাও আমি ধরবো, আমার দলেরটাও ধরবো, এটা ধরবো। আমি আরেকটা কথা বলে দিয়ে শেষ করতে চাই, এই জায়গাটা আমি জানি আপনার টাইমের স্বল্পতা আছে। আসলে কিউরিয়া ভাই, আমি আপনার শোটাকে পিক করছি আজকে, সরি টু সে, ক্ষমা করবেন। না স্যার, আই এম প্রাউড। আপনাকে অনেক দিন ধরে আমার চছিল, আমি আমার প্রোডিউসারকে বলতেছিলাম যে ভাইকে একদিন নক দেন, সামহাও আপনার সাথে টাইম মিলে হয় না। থ্যাংক ইউ সো মাচ। ইনশাআল্লাহ হয়ে যাচ্ছে। আমি আল্লাহর রহমতে এটা হলো আজকে। আমি এই শোটাকে পিক করলাম উত্তর দেওয়ার জন্য অনেক কথার, যে উত্তরগুলো আসলে অনেকে খুঁজছিল আমার কাছ থেকে। আপনি লিখতেছেন না কেন, আপনি বলতেছেন না কেন? আমি বলছিলাম এমন একটা জায়গায় বলবো তোমাদের পছন্দ হবে, এবং সেই জায়গাটা আমি বলতে আসছি। দেখেন, জুলাই না আসলে বাংলাদেশে আমরা এই স্বাধীনভাবে কথাও বলতে পারতাম না, ফ্রিডম স্পিচের চর্চাও করতে পারতাম না। এই জুলাই না আসলে 30 লক্ষ মানুষের জানাজা হতো না দেশনেত্রী বেগম খালেদা জিয়ার। হয়তো ওনাকে ওইখানে দাফন করা হতো না, হয়তো ওনার সন্তান ওনাকে শেষবারের মতো দেখতে পারতেন না, হয়তো ওসমান হাদির জন্ম হইতো না, হয়তো ওসমান হাদির জন্য 10 লক্ষ মানুষ, 20 লক্ষ মানুষ, 30 লক্ষ মানুষ, আমি জানি না, কোটি 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 মানুষ কাঁদতেও না, অনেক কিছু হইতো না। জুলাই আমাদেরকে অনেক কিছু দিছে, জুলাই আমাদেরকে অনেক ভাবতে শিখাইছে, আমাদের অনেক প্রাপ্তি আছে, অনেক অপ্রাপ্তি আছে, কিন্তু জুলাইয়ের প্রাপ্তিটা সবচেয়ে বড় প্রাপ্তি কি জানেন? আমরা বাংলাদেশটাকে আবার ফিরে পাইছি। আল্লাহর ওয়াস্তে আমি আমার বর্তমান রাজনীতিবিদ যারা আছেন এবং যারা সংসদে যাবেন, তাদের সবার কাছে বিনীতভাবে অনুরোধ করি, আল্লাহর ওয়াস্তে জুলাইয়ের সাথে গাদ্দারি করেন না। এটার পরিণতি যেটা হবে, সেই পরিণতিটা আমাদের কারোর জন্যই কাম্য না। কারণ এই জেনারেশন সদা জাগ্রত, তাদেরকে আপনারা যতটা বোকা ভাবেন এবং ক্ষমতার ধারের কাছে আসতে দিতে চান না, এবং তারা কি বুঝে, তোমরা তো হাঁটুর বয়সী বলে আপনারা তাদেরকে ট্রল করেন। হ্যাঁ, বিশ্বাস করেন, তারা আপনাদের হাঁটুর বয়সী হতে পারে, কিন্তু বুদ্ধিতে আপনাদের থেকে যোজন যোজন মাইল দূরে, ওরা অনেক আগে। সো ওদেরকে ওই রেসপেক্টটা করেন। আমার ব্যক্তিগত অনুরোধ থাকলো, প্লিজ ইউথদেরকে বোঝার চেষ্টা করেন এখনকার সমাজে, এখনকার ইউথরা কীভাবে ভাবে। নেক্সট জেনারেশন আলফাকে বোঝার চেষ্টা করেন, তারপরের জেনারেশনটাকে বোঝার চেষ্টা করেন, নাহলে আপনারা এতটাই ইরিলিভেন্ট হবেন যেটা খুব দুঃখজনক হবে। আমরা হয়তো দূর থেকে দেখে শুধু বলবো, আহারে আগেই তো বলছিলাম এটা করিস না। মান্না ভাই, চমৎকার সময় কেটেছে। আপনার এই এপিসোডটা যেভাবে গেল বা যাবে অন এয়ারে, আমি মনে করব যে এটা অনেকেই বারবার করে দেখবেন এবং দেখাটা জরুরি। আপনার কাজের জন্য শুভকামনা। থ্যাংক ইউ সো মাচ। এবং আপনার ভিতরে যে স্পিডটা আছে, এটা যেন কখনোই নত না হয়, এটা যেন আরো বেগবান হয়, সেই শুভকামনা করছি। অনেক ধন্যবাদ ভাই আমাদেরকে সময় দেওয়ার জন্য। আসসালামু আলাইকুম। জি, ওয়ালাইকুম আসসালাম। প্রিয় দর্শক এবং শ্রোতা যারা এতক্ষণ আমাদের সঙ্গে ছিলেন, তাদেরকে ধন্যবাদ দিয়ে আমরা আজকের মতো এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম। ব্রেকফাস্ট, টিফিন কিংবা স্ন্যাক টাইমে মজাদার আয়োজন মানে অল টাইম ব্রেড।